কোনো পুরুষের দ্বারা যদি তার নিজ স্ত্রীকে জোরপূর্বকভাবে যৌনসঙ্গম করে এবং তার বয়স যদি 13 বছরের নিচে না হয়, সেক্ষেত্রে এটি হবে ধর্ষণ, কিন্তু তার কোনো সাজা হবে না। তো একটি ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে, তার কাছে যেটি সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ, সেটি তো সে কোনোভাবেই এইভাবে দেদারসে একজন চাইলো আর দিয়ে দিল। কোন প্রতারণায় ধর্ষণ হবে, কোন প্রতারণায় ধর্ষণ হবে না, এই বিষয়ে আইন কিন্তু পুরোটাই নীরব। আসসালামু আলাইকুম। আইনের ধারাবাহিক আলোচনার আজকের এ পর্বে আমি অ্যাডভোকেট শেখ আসিফ, অ্যাডভোকেট, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট, ঢাকা। আইন আলোচনার আজকের পর্বে আমি আইনের অত্যন্ত এবং নৃশংসতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বিয়ের প্রলোভনে ধর্ষণ। এইরকম ধর্ষণ কিংবা এইরকম ধর্ষণের অভিযোগ, যেটা কিনা বাংলাদেশের অতি প্রত্যন্ত অঞ্চল থেকে, বাংলাদেশের ঢাকার গুলশান বনানীতে প্রতিনিয়ত এরকম অভিযোগ আসছে থানায় এবং কোর্টে, এবং এই আলোচনাটি অনেক সময় স্কিপ হয়ে যায় বিভিন্ন কারণে, আবার অনেক সময় অতিরঞ্জিত করে আলোচনার তুঙ্গে নেওয়া হয়। আজকে এই বিষয়ে এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা করব, যেটা কিনা হতে পারে আমার মতে অত্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার একটি ডিসকাশন, যেই ডিসকাশনের মাধ্যমে সবাই এই বিয়ের প্রলোভনে ধর্ষণ সম্পর্কে একটি ক্লিয়ার মেসেজ পাবে আশা করি। আমি বিভিন্ন কেস ল, বাংলাদেশের পার্লামেন্টারি ল এবং শরিয়া ভিত্তিক বিভিন্ন জায়গা থেকে প্রেসিডেন্ট নিয়ে এই আলোচনাটি তৈরি করেছি। ইনশাল্লাহ সবার জন্য হেল্পফুল হবে। ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। ধরে নিচ্ছি ইউনিভার্সিটি পড়ুয়া প্রাপ্তবয়স্ক একজন ছেলে এবং একজন মেয়ে, তাদের মধ্যে আলোচনা হচ্ছে। একজন ছেলে এবং একজন প্রাপ্তবয়স্কা মেয়ে, তারা দুজনেই ঢাকার কোনো একটি ইউনিভার্সিটির স্টুডেন্ট। উভয়ই সাবলক এবং সাবালিকা। আজকের এই আলোচনার যে বিষয়গুলো আমার মূল প্রতিপাদ্য থাকবে: মামলার এজাহার, ভিকটিমের জবানবন্দি, মেডিকেল রিপোর্ট, বিচার্য বিষয় এবং যুক্তিতর্কের মাধ্যমে আমি পুরো বিষয়টাকে আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত কিভাবে হওয়া যায় সেটি নিয়ে আলোচনা করব। মামলার এজাহার, ভিকটিমের জবানবন্দি থেকে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ যদি আমি আলোচনা করি, ধরে নিচ্ছি ইউনিভার্সিটির সেমিস্টার ব্রেকে ছেলে এবং মেয়ে, সে ইউনিভার্সিটির, তারা আগে থেকেই একে অপরকে ভালোবাসত, প্রেম নামক একটি সম্পর্কে লিপ্ত ছিল। ছেলেটি মেয়েটিকে প্রপোজ করে যে এই ভ্যাকেশনে ঢাকার বাইরে কোথাও গিয়ে প্রাকৃতিক দৃশ্যের বা প্রাকৃতিক এনভায়রনমেন্টের মধ্যে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। মেয়েটি প্রথমে রাজি হতে চায় না। পরবর্তীতে ছেলেটি তাকে মৌখিক স্বীকারোক্তি দেয় যে সে সেই মেয়েটিকে বিয়ে করবে এবং তাকে ছাড়া সে অন্য কোথাও বিয়ে করবে না। বিয়ের একটি প্রতিশ্রুতি দেয়। দেখা যাচ্ছে দুজনেই ঢাকার বাইরে কোনো একটি হোটেলে গিয়ে স্বামী এবং স্ত্রী পরিচয়ে একটি হোটেলের রুম ভাড়া নেয়, যেখানে মেয়েটি জানতো ছেলেটি তার স্বামী নয়, শুধুমাত্র বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে যে তারা এখন গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড। ইন নেক্সট ফিউচার তারা বিয়ে করবে এবং সংসার গোছাবে। পরবর্তীতে তারা রুমে গেলে ছেলেটি সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য মেয়েটিকে রিকোয়েস্ট করতে থাকে। মেয়েটি প্রথমে না করলেও পরবর্তীতে এক সময় রাজি হয়ে যায়
এবং উভয়ের মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান হয়, which is sexual intercourse. এরপরে after the intercourse, যৌন সঙ্গমের পরে যখন ছেলেটা মেয়েটাকে কোনো একটা কারণে, তখন তৎক্ষণাৎ একটি কথা কাটাকাটির মধ্যে তারা উভয়ে লিপ্ত হয় এবং ছেলেটি মেয়েটিকে হোটেলের রুমে ফেলে চলে আসে। তখন মেয়েটি ঢাকায় ফিরে ছেলেটির সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু ছেলেটি যোগাযোগ করে না এবং মেয়েটি তখন একটি মামলা দায়ের করে, যেটি হচ্ছে ধর্ষণের মামলা, যেটি বিয়ের প্রলোভনে ধর্ষণ। এবার আমরা উক্ত মামলাটির মেডিকেল রিপোর্ট নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করব। মেডিকেল রিপোর্ট যখন হসপিটাল থেকে পাওয়া গেল, তখন মেডিকেল রিপোর্টে এইরকম লেখা: breast developed with no sign of injury, nipple flat with no sign of injury, vulva developed with no sign of injury, vagina developed with no sign of injury, hymen ruptured, vaginal swab, spermatozoa was not found, labia majora developed with no sign of injury, labia minora developed with no sign of injury, marks of violence on the other part of the body, even in any part of the body, no sign of injury on even the other parts of the body, as I have discussed in the previous line. Fact in issue, বিচার্য বিষয়টি যদি আমরা দেখি, এরকম হবে: আসামি ভিকটিমের সাথে তার ইচ্ছায় যৌন সঙ্গম করে ধর্ষণের অপরাধ সংগঠন করেছে, নাকি ভিকটিমের অনিচ্ছায় জোরপূর্বকভাবে ধর্ষণের অপরাধটি সংগঠন করেছে। যদি ধর্ষণের ডেফিনেশন আমরা খুঁজতে যাই, তাহলে আমাদের দুটি আইনে ধর্ষণের which is rape এর ডেফিনেশন দেওয়া আছে। একটি হচ্ছে the penal code 1860 and the another one is নারী ও শিশু নির্যাতন দমন আইন। আমাদের দণ্ডবিধি দ্য পেনাল কোড এর 375 ধারা অনুযায়ী রেপের যে ডেফিনেশনটি পাওয়া যায়, সেটি হচ্ছে যে except some exceptions নিচের গ্রাউন্ডগুলি ধর্ষণ বলে বিবেচিত হবে। নাম্বার 1, নারীর ইচ্ছার বিরুদ্ধে। নাম্বার 2, নারীর সম্মতির বিরুদ্ধে। নাম্বার 3, নারীর ইচ্ছাতেই, যে ক্ষেত্রে তার ইচ্ছাটি জোরপূর্বকভাবে মৃত্যু অথবা চরম আকারে কোনো জখমের মুখে নিয়ে সেই স্বীকারোক্তিটি নেওয়া হয় ধর্ষণের জন্য, পেনিট্রেশনের জন্য। নাম্বার 4, যেই ক্ষেত্রে মেয়েটি ভিকটিমটি জানে পুরুষটি অভিযুক্ত পুরুষটি তার স্বামী, কিন্তু অভিযুক্ত পুরুষটি জানে যে সে সেই মেয়েটির স্বামী নয়। এক্ষেত্রে একটা ক্লিয়ার এক্সাম্পল দেওয়া যেতে পারে: বুদ্ধি প্রতিবন্ধী, পাগল, অসুস্থ, অন্ধ, এমন বা ভুয়া বিয়ে, যেটা আমাদের সমাজে রেগুলার বেসিস হয়ে থাকে, ভুয়া কাবিননামা করে বিয়ে, যেই জিনিসটা আমাদের সমাজে নিয়মিত হয়ে থাকে, যে একটি ভুয়া কাবিননামা করে ছেলেটি মেয়ের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, বাট আদতেও এই বিয়েটি কিন্তু বৈধ নয়। নাম্বার 5, নারীর সম্মতিক্রমে অথবা সম্মতি ব্যতিরেকে, যেটাই হোক না কেন, যে ক্ষেত্রে মেয়েটির বয়স বা ভিকটিমটির বয়স 14 বছরের কম হয়। এক্সেপশনটা হচ্ছে
কোনো পুরুষের দ্বারা যদি তার নিজ স্ত্রীকে জোরপূর্বকভাবে যৌনসঙ্গম করে এবং তার বয়স যদি 13 বছরের নিচে না হয়, সেক্ষেত্রে এটি হবে ধর্ষণ, কিন্তু তার কোনো সাজা হবে না। আর যদি পুরুষটির যে স্ত্রী আছে তার বয়স যদি 13 বছরের নিচে হয়, সেই ক্ষেত্রে ইচ্ছা সম্মতি নিয়েই হোক, সম্মতি ব্যতিরেকেই হোক, সেক্ষেত্রে সেটি কিন্তু সাজাযোগ্য অপরাধ, যেটিকে আমরা বলে থাকি ম্যারিটাল রেপ। ইংল্যান্ডের একটি বিখ্যাত কেস আছে আর ভার্সেস আর, সেখানে ম্যারিটাল রেপের ব্যাপারে একটি বিস্তর আলোচনা করা আছে। আমরা যদি যুক্তিতর্কের দিকে যাই, যে আলোচ্য এই যে ঘটনা, এটিকে যদি আমরা টপ টু বটম দেখি, তাহলে victim's hymen is ruptured. এই ক্ষেত্রে prima facie we can assume that penetration হয়েছে, যৌন সঙ্গম হয়েছে, বাট আদতেও এটি জোরপূর্বকভাবে হয়েছে নাকি ইচ্ছা সত্ত্বেই হয়েছে, it cannot be assumed, এটি অ্যাজিউম করা যাচ্ছে না। Hymen becomes ruptured when sexual intercourse is committed through there are some exceptions. নাম্বার 2, এখন আপনাকে দেখতে হবে যে ফিজিক্যাল রিলেশন যেটা হয়েছে এটি সম্মতি নিয়ে হয়েছে নাকি সম্মতি ছাড়া হয়েছে। এখানে একটি প্র্যাকটিক্যাল ডিসকাশন খুবই প্রয়োজন। মেয়েটি এবং ছেলেটি উভয়েই একটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্ট, সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্ট। তারা উভয়েই বোধ জ্ঞান সম্পন্ন, উভয়েই নিজের উপর ডিপেন্ডেন্ট, হুইচ ইজ সেলফ ডিপেন্ডেন্ট। উভয়েই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। আইন অনুযায়ী উভয়েই সাবালক এবং সাবালিকা, এবং মেয়েটি এত উচ্চশিক্ষিত, সে সব জানে যে মেয়েদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সম্পদ যেটি এবং আমানত যেটি, সেটি হচ্ছে তার আব্রু বা তার নিজের পর্দা বা নিজের চরিত্র। এই ক্ষেত্রে মানুষ তার সবচাইতে বড় সম্পদ সেটি কিন্তু চরম যত্নের সাথে আগলে রাখে। আমরা অনেককেই দেখি 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা দিয়ে শুধু একটি সিন্দুক কিনে শুধুমাত্র তার গুরুত্বপূর্ণ সম্পদটি সংরক্ষিত রাখার জন্য। তো একটি ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে, তার কাছে যেটি সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ, সেটি তো সে কোনোভাবেই এইভাবে দেদারসে একজন চাইলো আর দিয়ে দিল, যার সাথে ইন ফিউচারে হবে কি হবে না তারও কোনো নিশ্চয়তা নাই, এটিও মেয়েটি জানে। সুতরাং completely and easily, and it is crystal clear that এই যে যৌন সঙ্গম বা ফিজিক্যাল ইন্টারকোর্স হয়েছে, এটি জোরপূর্বকভাবে হয়নি। এটি হয়তো প্রতারণা করে মিথ্যা বলে একটি সম্মতি নেওয়া হয়েছে, বাট জোরপূর্বকভাবে মৃত্যুর ভয় দেখিয়ে বা চরম জখমের ভয় দেখিয়ে কিন্তু এটি নেওয়া হয়নি। এটা অন দ্যাট মোমেন্ট হোটেলে থাকার মোমেন্টে when both are in very close situation সম্পর্কটি হয়ে গিয়েছে, এবং উভয়েরই একটি যৌন আকাঙ্ক্ষা থেকেই, প্রাপ্তবয়স্কার কিন্তু একটি যৌন আকাঙ্ক্ষা আছে এবং সেটি থেকেই ইটস হ্যাপেন্ড। সুতরাং এটি জোরপূর্বকভাবে হয়নি। আর মেডিকেল রিপোর্ট দ্বারা সমর্থিত যে সিম্বল বা সিমটমগুলি মেয়ের শরীরে এসেছে, there is no sign of injury in any other parts of the body, even in labia majora, labia minora, even in nipple, even in breast, even in back part of the body. So it is completely crystal clear that এখানে জোরপূর্বক কোনো কিছু হয়নি। এখানে
ধরা যাক যদি জোরপূর্বকভাবে হতো, তাহলে মেয়েটি যত রকম ভাবে সম্ভব ধস্তাধস্তি করত এবং ছেলেটিকে বাধা দেওয়ার চেষ্টা করত নট টু ডু দ্যাট অ্যাক্ট। একটি ছেলে একটি মেয়েকে কখনোই উন্মুক্ত অবস্থায় ইন্টারকোর্স করার ক্ষমতা রাখে না আনলেস অর আনটিল সে মেয়েটাকে জোরপূর্বকভাবে মেরে কিলঘুষি মেরে অজ্ঞান করে ফেলে। এখানে মেয়েটি জ্ঞান হারায়নি, এরকম কিছু মেডিকেল রিপোর্টে আসেনি। আর যদি ধস্তাধস্তির কোনো পর্যায়ে আসতো, তাহলে বডির কোনো না কোনো পার্টে এর সিমটম থাকতো। যেহেতু নেই, সেহেতু এটি জোরপূর্বক ইন্টারকোর্স হয়নি। এরপরে যেটি আলোচনা করব, যে মেডিকেল রিপোর্টে যেটি এসেছে, ভ্যাজাইনাল সোয়াব অংশে স্পারমাটোজোয়া ওয়াজ নট ফাউন্ড। এক্ষেত্রে মেয়েটি বলতে পারে যে অনেক ক্ষেত্রে যদি এটিকে পরিষ্কার করা হয়, ধুয়ে ফেলা হয়, সেক্ষেত্রে কিন্তু সিমটম অফ স্পারমাটোজোয়া ওয়াজ নট ফাউন্ড এটাই আসবে। এটি এই মামলার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় 18 DLR 1966 পেজ নাম্বার 67। এই মামলার রেফারেন্স দিয়েও বলতে পারে যে যৌনাঙ্গে পুরুষের বীর্য না পাওয়া গেলে এটা প্রমাণ করানো যায় না যে যৌনসঙ্গম হয় না। এটি ধুয়ে ফেললেও হয়, ধুয়ে ফেললেও তো স্পারমাটোজোয়ার কোনো এক্সিস্টেন্স পাওয়া যাবে না। সেক্ষেত্রে এটি কিন্তু ভিকটিমের একটি হাইলি একটা জবাব দেওয়ার জন্য একটি গ্রাউন্ড। বাট এটা প্রমাণ হতে পারে না যে স্পারমাটোজোয়া ফাউন্ড হলেই সেখানে ধর্ষণও হবে না। এটাও কিন্তু এই মামলার একটি প্রেসিডেন্ট। এরপরে যেটি বলতে পারি আমরা, যে এজাহার ভিকটিমের জবানবন্দি আলোচনা করলে দেখা যায় আসামি ভিকটিমকে নিয়ে মৌখিকভাবে প্রতিশ্রুতি দেয় যে তারা ইন ফিউচারে বিয়ে করবে। এটি বলেই তারা ঢাকার বাইরে যায় এবং একটি হোটেলে থাকে এবং সেখানে ভিকটিমের ইচ্ছা প্রকাশ করলেই তারা যৌন সঙ্গমে লিপ্ত হয় এবং তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলেটি চলে আসলে সে কিন্তু ঢাকায় এসে যখন যোগাযোগ করতে ব্যর্থ হয়ে কিন্তু সেই মামলাটি দায়ের করে। সেক্ষেত্রে আমরা এটিকে বলতে পারি যে ধর্ষণ যেটি সেটি হয়নি, কিন্তু ছেলেটি একটি প্রতারণার আশ্রয় নিয়েছে, এটি কিন্তু আমরা বলতে পারি। কিন্তু প্রতারণা মানে কি? কোন প্রতারণায় ধর্ষণ হবে, কোন প্রতারণায় ধর্ষণ হবে না, এই বিষয়ে আইন কিন্তু পুরোটাই নীরব। আমরা অনেক আইন দেখি যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র ডেফিনেশন দেওয়া থাকে আইনটাকে বোঝার ক্ষেত্রে, সহজ করার ক্ষেত্রে, কিন্তু এখানে নেই। আচ্ছা, আমরা দেখি নারী ও শিশু নির্যাতন দমন আইন, যেটি সংশোধনী 2003, সেখানে আছে কিনা। এখানে ধর্ষণের কিন্তু কোনো ডেফিনেশন নেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে। এখানে ধারা 9-1 একটি ব্যাখ্যায় বলা হয়েছে, যদি কোনো পুরুষ 16 বছরের অধিক কোনো বয়সের কোনো মেয়ের সাথে বা স্ত্রীলোকের সাথে প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করে যৌন সঙ্গম করে তা ধর্ষণ বলে গণ্য হবে। কিন্তু এখানেও কিন্তু প্রতারণার কোনো ডেফিনেশন নেই। আইন কিন্তু এখানে অনেকটাই লুপহোল ক্রিয়েট করছে। এখানেই মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে, এখানেই অনেক ক্ষেত্রে ভুয়া অভিযোগের শিকার হচ্ছে, এখানে অনেক সময় ভিকটিম তার প্রপার রেমেডি পাচ্ছে না, এখানেই অনেক সময় অ্যাকিউজ তার প্রপার রেমেডি পাচ্ছে না কোর্ট থেকে। এই ভেগ ইস্যুটার কারণে প্রতারণার ডেফিনেশন নেই। সো যারা ল মেকার আছেন, আইন সংশোধনী ডিপার্টমেন্টে যারা আছেন, তদুপরি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে যারা আছেন, আই উড রিকোয়েস্ট দেম প্রতারণার ডেফিনেশন ক্রিস্টাল ক্লিয়ার করে দিতে। না হলে অনেকেই ভুক্তভোগী হচ্ছেন, ভিকটিম অ্যান্ড অ্যাকিউজড বোথ অ্যাট দ্য সেম টাইম, তাদের পরিবারও। প্রশ্ন হচ্ছে মৌখিকভাবে
বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পরে সেই বিবাহ যদি না করে আদৌ সেটা প্রতারণার মধ্যে পড়বে কিনা? আপনি একটা ছেলে দেখলেন, একটা ছেলে একটা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিল কিন্তু পরে করলো না, এটি কি প্রতারণার মধ্যে পড়বে? একটি বিখ্যাত কেস, জয়ন্তী রানী পান্ডা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল 1984 CRILJ 1535 মামলায় উচ্চ আদালত বলেছে, ইফ এ ফুল গাউন গার্ল মানে একটি পূর্ণবয়স্ক মেয়ে consents to the act of sexual intercourse on the promise of marriage, it is an act of promiscuity on her part. মানে এই কেসে বলেছে একটি পূর্ণবয়স্ক মেয়ে যদি বিবাহের প্রলোভনে কারোর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে, এটি হবে তার বিশৃঙ্খল বা উচ্ছৃঙ্খল জীবনযাপনের একটি এক্সাম্পল। ধর্ষণের কথা বলেনি, এটি বলছে দিস ইজ দ্য পার্ট অফ উচ্ছৃঙ্খল লাইফ, বিশৃঙ্খল লাইফ। সুতরাং এই সিদ্ধান্তের আলোকে বলা যায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরবর্তীতে বিয়ে না করলে সেটা শুধুমাত্র বিয়ের প্রতিশ্রুতির কারণে যৌন সঙ্গম করলে সেটা প্রতারণার পর্যায়ে পড়বে না, বরং এটা ভিকটিমের উচ্ছৃঙ্খল জীবন, বিশৃঙ্খল কার্যকলাপ ও অসচেতনতাকে বোঝাবে। আমরা কিন্তু প্রতারণার সংজ্ঞা যেহেতু আমাদের আইনে পাইনি, এই জন্য আমরা বিভিন্ন হায়ার কেস লস এর প্রেসিডেন্ট থেকে প্রতারণার সংজ্ঞা নেওয়ার ট্রাই করছি। এছাড়া আইনের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক নারী ইচ্ছামতো চলাফেরা করতে পারে, এমনকি স্বেচ্ছায় আরেকজনের সাথে যৌন সঙ্গমও করতে পারে। এটি শাস্তিযোগ্য অপরাধ নয়, তবে এটি অবৈধ। একটি প্রাপ্তবয়স্ক ছেলে এবং একটি প্রাপ্তবয়স্ক মেয়ে যদি বিয়ে ছাড়া যৌন সঙ্গম করে, ইটস অ্যান ইললিগাল অ্যাক্ট বাট নট পানিশেবল অ্যাক্ট। ইটস ক্লিয়ার মেসেজ, একটি অবৈধ যৌন সঙ্গম হবে কিন্তু শাস্তিযোগ্য নয়। আমরা অনেক সময় আমাদের আশেপাশের আবাসিক হোটেলগুলোতে রেড দিতে দেখি, পুলিশকে দেখি ছেলে মেয়েদেরকে অবৈধ যৌনসঙ্গম অবস্থায় তারা রুম থেকে অ্যারেস্ট করেছে, বাট এটি কিন্তু পানিশেবল অফেন্স নয়। এটি কিন্তু এটি হচ্ছে ইললিগাল অ্যাক্ট, কিন্তু শাস্তিযোগ্য অপরাধ নয়। আমি কিন্তু প্রমোট করছি না, এনকারেজ করছি না, বাট আইনটার জন্য একটি ক্লিয়ার মেসেজ দেওয়ার ট্রাই করছি। এবং এটি কিন্তু একটি কেস ল দ্বারা established, which is 10 BLD ICD 11923 DLR 126। সর্বশেষ, বিয়ের প্রতিশ্রুতি আর দেওয়া আর বিয়ের না করা, এই বিশ্বাস জন্মানো আকাশ এবং পাতাল পরিমাণ ডিফারেন্স। বিয়ের প্রতিশ্রুতি দেওয়া আর বিয়ে না করা এবং বিয়ের প্রতিশ্রুতি দেওয়া যৌন সঙ্গম করা, তাও একটি সাবালক শিক্ষিত মেয়েকে, আকাশ এবং পাতাল পার্থক্য। সুতরাং এটি যৌন সঙ্গম যদি হয়েও থাকে বিয়ে বহির্ভূত, তাহলে সেটি অবৈধ হবে, কিন্তু অপরাধ বলে কিন্তু গণ্য হবে না। একটি বিখ্যাত মামলা, আলী বনাম রাষ্ট্র 34 DLR 1982-366, উচ্চ আদালত বলেছে যে আসামি কর্তৃক কোনো স্ত্রীলোককে শুধুমাত্র প্রতিশ্রুতি দিলে সেই জন্য স্ত্রীলোকের মনে এই ধারণা জন্মাতে পারে না যে সে সেই আসামির বিবাহিত স্ত্রী। মেসেজ কিন্তু প্রত্যেক জায়গায় একই রকম আসছে যে স্ত্রী বলে বিয়ে করবে বলে ধর্ষণ করলে, যৌনসঙ্গম করলে সেটি পরবর্তীতে ধর্ষণের অপরাধের পর্যায়ে পড়বে, সেটি কিন্তু কোনো উচ্চ আদালতের মামলা রেফারেন্সে বলছে না। এখন যদি আমরা একটি আইনানুগ সিদ্ধান্তে যেতে চাই, অ্যাজ এ লয়ার হিসেবে আমার আইনানুগ ডিসিশনটা আমি আমার দিক থেকে এইভাবেই, ইন দ্য টাইম অফ যুক্তিতর্ক, এইভাবে আমি কোর্টে সাবমিশন দিব। আলোচ্য ঘটনায় ভিকটিম মেয়েটি সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিত মেধাবী একজন স্টুডেন্ট এবং একজন সাবালিকা
স্ত্রীলোক বটে, কাজেই সম্মতি দেওয়ার আইনত অধিকার তার আছে। কিন্তু যেহেতু নারী জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে তার আব্রু, এবং তার সেই আব্রু বা সম্পদ রক্ষা করার দায়িত্ব প্রত্যেক নারীর উপর একটি ফরজ কাজ, সেটি সে যে ধর্মেরই হোক না কেন। বিয়ে ব্যতীত কোনো পুরুষের সাথে লিপ্ত হওয়া এবং ঢাকার বাইরে যাওয়া তো আরো দূরের ফ্যাক্ট, এবং একই হোটেলে রাত্রি যাপন করা উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য ফ্যামিলি, উইদাউট দ্য পারমিশন অফ দ্য ফ্যামিলি, মোটেও ভিকটিমের সচেতনতার বহিঃপ্রকাশ না। এটি তার উচ্ছৃঙ্খল জীবনযাপন। সে এটাকেই বেছে নিয়েছে, সে উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করবে এবং কারো সাথে কথায় বনিবনা না হলে ধর্ষণের মামলা দিবে। বাট যদি এমন হয়ে থাকে যে পুরুষটি তাকে বিশ্বাস করিয়েছে সে তার এক্সিস্টেড ওয়াইফ, দ্যাট মিন্স তাদের মধ্যে বিয়ের একটি ডকুমেন্ট রেডি হয়েছে, doesn't matter it is illegal or voidable or fabricated, doesn't matter to the girl, but the male accused make her believe যে this is the original document of our marriage certificate of our marriage and we are legally married. We have no boundary, we have no objection for doing sexual intercourse. If that happen, only then the victim girl can file a rape case and the accused will get the top punish, which is death. সুতরাং above the discussion, appearing the discussion I have discussed victimer এজাহার, জবানবন্দি, মেডিকেল রিপোর্ট এন্ড আইনানুগ পর্যালোচনার ভিত্তিতে এটা প্রতীয়মান হয় যে অত্র মামলার ভিকটিম কর্তৃক দায়েরকৃত যে মামলা অ্যাকিউজড অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অপরাধ সংগঠনের অভিযোগ বিয়ন্ড রিজনেবল ডাউট সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় অভিযুক্ত ছেলেটি অত্র মামলা থেকে বেকসুর খালাস পাওয়ার অধিকারী। বাট আমি কিন্তু এখানে একটা এক্সেপশন আলোচনা করেছি, সুতরাং যারা আসলে ভিকটিম তাদেরও হতাশ হওয়ার কোনো রিজন নেই, হুইচ ইজ তারা মেয়েটি যদি কমপ্লিটলি বিলিভ করে এবং এরকম কোনো বিলিভ করার মতো ডকুমেন্টস বা ম্যাটার থাকে, উইটনেস থাকে যে ছেলেটি তাকে বুঝিয়েছে দে আর অ্যাকচুয়ালি ম্যারিড, সেই ক্ষেত্রে কিন্তু দ্য গার্ল ইজ অ্যাকচুয়ালি victimized and she will get her remedy from the court ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আজকের এ পর্যন্ত আলোচনা করছি, ভবিষ্যতে নেক্সট ফিউচার কোনো একটি আলোচনা নিয়ে আসবো। টিল দেন বি হ্যাপি অ্যান্ড হেলদি। আসসালামু আলাইকুম।